প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে প্রাচীন গ্রিসের যে বিখ্যাত নাটক আগামেমনন, এই নাটকটি বাংলায় আমি আলোচনা করব, যাতে তোমরা খুব সহজেই এই নাটকের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেতে পারো এবং নাটকের বিভিন্ন দিকগুলো সম্পর্কে ধারণা পেয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারো তোমাদের পরীক্ষার জন্য, এবং পাশাপাশি প্রাচীন গ্রিসের যে নাটক, সেই নাটক সম্পর্কে একটি ধারণা পেতে পারো। তো আমি মনে করি যে যদি তোমরা মনোযোগ আমার এই লেকচারটি শোনো, তাহলে হয়তো তোমাদের আগামেমননের উপর প্রস্তুতি গ্রহণ করতে অনেক বেশি সুবিধা হবে। আর আমার অন্যান্য লেকচারগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকবে। তো আমরা আসলে জানি যে আগামেমনন প্রাচীন গ্রিসের অন্যতম একটি সেরা নাটক, এবং এই নাটকটি রচয়িতা হচ্ছে এসকাইলাস, যাকে মনে করা হয় প্রাচীন গ্রিসের অন্যতম সেরা একজন ট্র্যাজেডিয়ান বলে। কোনো কোনো সমালোচকের মতে অবশ্য এসকাইলাসকে সবচেয়ে সেরা নাট্যকার বলেই বিবেচনা করা হয়ে থাকে, যদিও এসকাইলাস ছাড়াও ওই সময় সফোক্লিস, ইউরিপিডিস, তাদের নাটক খুব জনপ্রিয় ছিল। বিশেষ করে সফোক্লিসের যে ইডিপাস নাটকটি, এই নাটকটি কিন্তু খুব উল্লেখযোগ্য, এবং অনেকেই, অ্যারিস্টটল সহ অনেকেই মনে করেন যে এটি প্রাচীন গ্রিসের সবচেয়ে সেরা নাটক বলে অনেকে মনে করে থাকেন। কিন্তু স্কাইলাসকে অনেক ক্রিটিক বা সমালোচক সেরা বলে বিবেচনা করেছেন তার বিষয়বস্তুর কারণে, এবং তার বিষয়বস্তুর যে উপস্থাপনা, সেই উপস্থাপনার কারণে, এবং তার যে শব্দ চয়ন, বাচন ভঙ্গি ও উপস্থাপনার ভঙ্গি সবকিছু মিলিয়েই তাকে সেরা নাট্যকারের তকমা অনেকে দিয়ে থাকে। তো আগামেমনন যে নাটকটি, এই নাটকটি আসলে গ্রিক মিথোলজি থেকে নেওয়া হয়েছে। প্রাচীন গ্রিসের বেশিরভাগ নাটকগুলোই আসলে গ্রিক মিথোলজির কোনো না কোনো কাহিনীকে উপজীব্য করে গড়ে উঠেছে। তো আগামেমনন নাটকটা যদি আমরা বুঝতে চাই, তাহলে সে নাটকে বুঝতে গেলে আমাদের যে আর্গাস ফ্যামিলি, মানে কার্স ফ্যামিলি অফ আর্গস, মানে আর্গসের যে অভিশপ্ত পরিবার, আর্গস হচ্ছে সেই নগর রাষ্ট্র আগামেমননের যেটা রাষ্ট্র বলে বিবেচিত হতো। আগামেমনন এই নগর রাষ্ট্রের রাজা ছিল, এবং আগামেমনন প্রাচীন গ্রিসের যে যতগুলো নগররাষ্ট্র, তোমরা অনেকেই জানো যে প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র ব্যবস্থা প্রচলিত ছিল, এবং সেই নগররাষ্ট্র ব্যবস্থার মধ্যেও খুব পরাক্রমশালী একজন রাজা ছিল আগামেমনন। এবং আগামেমননের ভাই মেনিলাউস তো রাজা ছিল, এবং আগামেমনন ক্লাইটেমেনেস্ট্রাকে বিয়ে করেছিলেন। ক্লাইটেমেনেস্ট্রার বোন হেলেনকে বিয়ে করেছিল মেনিলাউস, আগামেমননের ভাই। এবং আমরা আগামেমনন নাটকটা বোঝার আগে আমাদেরকে একটু এই আর্গসের যে অভিশপ্ত পরিবার সম্পর্কে একটু জানতে হবে, যেটাকে ইংরেজিতে আমরা বলি হেরিডিটারি গিল্ট অফ আর্গস, কার্স ফ্যামিলি অফ আর্গস উইথ দেয়ার হেরিডিটারি গিল্ট। তো আগামেমননের পরিবারের যে প্রথম যে রাজা ছিল আর্গসের, তার নাম হচ্ছে ট্যান্টালাস, এবং এই ট্যান্টালাসের একটি বিরাট অপরাধ ছিল। সেই অপরাধ হচ্ছে ট্যান্টালাস তার সন্তানের লেশ দ্বারা বা সন্তানের গোশ দ্বারা দেবদেবীদের ভোজনের আয়োজন করার চেষ্টা করেছিল, এবং সেটি ধরা পড়ে যাওয়ার পরে গ্রিক মেথোলজি অনুযায়ী প্রধান যে গ্রিকদের যে প্রধান যে দেবতা জিউস তাকে অভিশাপ দিয়েছিল, এবং সেই অভিশাপের কারণেই কিন্তু ইংরেজিতে যে শব্দ এসেছে ট্যান্টালাইজ শব্দটা কিন্তু ট্যান্টালাস থেকে এসেছে। ট্যান্টালাসের ছেলে পেলপস, এবং পেলপসও অপরাধী বা ক্রাইম করেছিল, এবং পেলপসের যে অপরাধটা ছিল, পেলপস পজিডিয়নের কাছ থেকে একটি চ্যারিয়ট পেয়ে, দুটি ঘোড়া পেয়ে রথযাত্রার মাধ্যমে একটি কম্পিটিশনে জয়লাভ করে, এবং সেই চ্যারিটিয়রকেই পরবর্তীতে যখন চ্যারিটিয়র তার কাছে এর জন্য বিনিময় প্রত্যাশা করলো, তখন সেই চ্যারিটিয়রকে কিন্তু সে হত্যা করলো, এবং চ্যারিটিয়র কিন্তু নিহত হওয়ার আগে পেলপসকে অভিশাপ দিয়েছিল। তো পেলপসেরও কিন্তু আমরা যেরকম ট্যান্টালাসের অভিশাপ বা ট্যান্টালাসের যে অপরাধ পেলাম, এবং তার জন্য দেবদেবীদের কাছ থেকে সে অভিশপ্ত হলো, আবার আমরা কিন্তু পেলপসেরও কিন্তু ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু অপরাধ পেলাম। পেলপসের ছেলের নাম হচ্ছে অ্যাট্রিউস, যে আগামেমননের বাবা, যিনি এই অ্যাট্রিউস কিন্তু তার ভাই থাইস্টিসের দুই সন্তানকে হত্যা করে পরে সেই দুই সন্তানের ব্লাড দিয়ে কিন্তু সে শরবত বানিয়ে দিয়েছিল তার বাবাকে খাওয়ার জন্য, এবং এটি কিন্তু খুবই ভয়ঙ্কর সব অপরাধ আমরা গ্রিক মিথোলজিতে পাই। এর পরবর্তীতে আমরা আগামেমননের যে আগামেমননের অপরাধ দিয়ে আসলে আগামেমনন নাটকটা শুরু হয়েছে। আগামেমনন নাটকের যে কাহিনীর সূত্রপাত, সেই কাহিনীর সূত্রপাতের ব্যাকগ্রাউন্ড আসলে এই ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাই যে আগামেমনন যখন
ট্রয় নগরীতে অভিযানের উদ্দেশ্যে রওনা দিবে। তখন ট্রয় নগরীতে অভিযানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পিছনে মূল কারণ ছিল যে হেলেন, মেনিলাউসের ওয়াইফ, তাকে প্যারিস নিয়ে গিয়েছিল ট্রয় নগরীতে, এবং এটি অবশ্যই গ্রিসের নগর রাষ্ট্রের সমস্ত অধিপতিদের জন্য একটি অসম্মানের বিষয় ছিল যে একজন রাজার স্ত্রীকে অপহরণ করা, এবং সেই কারণে প্রত্যেক রাজা, নগর রাষ্ট্রের রাজারা তারা একতাবদ্ধ হলো এবং তারা একটা সম্মিলিত বাহিনী গঠন করলো আগামেমননের নেতৃত্বে ট্রয় নগরীকে আক্রমণ করার জন্য। যদিও আগামেমননের বহু আগে থেকেই আসলে আগামেমননের একটি শখ ছিল যে আগামেমনন ট্রয় নগরী দখল করবে, এবং এই শখটি সে পূরণ করতে পারেনি বিভিন্ন কারণে। কারণ ট্রয় নগরীও বা ট্রোজানরাও খুবই শৌর্যবীর্যে অনেক খ্যাতিসম্পন্ন ছিল, এবং আগামেমনন এককভাবে সেই নগরী দখল করতে পারবে এরকম আশা তার ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন একটি সুযোগ সৃষ্টি হলো, তখন কিন্তু সে কম্বাইন্ড ফোর্স বা সম্মিলিত বাহিনী গঠন করে ট্রয় নগরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু ট্রয় নগরীর উদ্দেশ্যে যখন তারা রওনা দেবে সমুদ্র অভিযানের মাধ্যমে, তখন সমুদ্র এত বেশি ঝঞ্ঝাবিক্ষুব্ধ যে তারা কোনোভাবেই যাত্রা শুরু করতে পারছিল না। তখন তারা যেটা আর্টেমিস মানে দেবী আর্টেমিসকে সন্তুষ্ট করার জন্য আগামেমনন তাদের একমাত্র মেয়ে ইফিজেনিয়াকে স্যাক্রিফাইস করেন বা বলিদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও ক্লাইটেমেনেস্ট্রার এতে সম্মতি ছিল না, ক্লাইটেমেনেস্ট্রার অসম্মতিতেই এই কাজটি সে করে। যদিও আমরা অন্য নাটকের মধ্যে দেখি, ইফিজেনিয়া নাটকের মধ্যে, যে ইফিজেনিয়া আসলে বলিদান হয়নি, তাকে অন্য দেবতারা উদ্ধার করে নিয়ে গিয়েছিল, তাকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু আমরা আগামেমনন নাটকের মধ্যে কিন্তু সেই বিষয়টি আমরা জানতে পারি না, এবং এই ইফিজেনিয়াকে বলিদানের মাধ্যমে কিন্তু আগামেমনন এবং তার বাহিনী কিন্তু ট্রয় নগরীর উদ্দেশ্যে অভিযান করতে সক্ষম হয়েছিল। পরবর্তীকালে যখন ক্লাইটেমেনেস্ট্রা আগামেমননের অভিযান শুরু করে দেওয়ার পরে ক্লাইটেমেনেস্ট্রা বিষয়টি জানতে পারে, তখন ক্লাইটেমেনেস্ট্রা খুবই ক্ষুব্ধ হয় এবং ক্লাইটেমেনেস্ট্রা সিদ্ধান্ত গ্রহণ করে যে সে তার হাজব্যান্ডের উপরে প্রতিশোধ গ্রহণ করলে সন্তান হত্যা করার জন্য। যদিও ক্লাইটেমেনেস্ট্রার বোন ছিল হেলেন, কিন্তু হেলেনের চেয়েও ইফিজেনিয়া তার কাছে বেশি প্রিয় ছিল, এবং সেটি তার এই সংক্ষুব্ধতার মূল কারণ ছিল। এবং ক্লাইটেমেনেস্ট্রা তখন একজন পাহারাদার নিযুক্ত করলো, এবং সেই পাহারাদার কাজ ছিল যে আগামেমনন ফিরে আসছে কিনা, আগামেমননের জাহাজ ফিরে আসছে কিনা এটি অবলোকন করা। এবং দীর্ঘদিন ধরে এই ওয়াচম্যান কিন্তু সেটি অবলোকন করছিল, এবং আমরা জানতে পারি এই নাটকের শুরুতেই যে ওয়াচম্যান পাহারাদার খবর দিয়েছে ক্লাইটেমেনেস্ট্রাকে যে আগামেমনন তার বাহিনী ফিরে আসছে, এবং আগামেমনন তার বাহিনী ফিরে আসছে এটি কিন্তু দীর্ঘদিন ধরে ক্লাইটেমেনেস্ট্রা অপেক্ষা করেছিল যে আগামেমনন তার বাহিনী ফিরে আসার পরে সে আগামেমননের উপর প্রতিশোধ গ্রহণ করতে পারবে। ইতিমধ্যে সংযুক্ত হয়েছিল এজিস্থাস এই নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র। এজিস্থাস হচ্ছে থাইস্টিসের যে দুই সন্তানকে হত্যা করেছিল তাদের আরেক ভাই, অর্থাৎ থাইস্টিসের আরেক সন্তান, বেঁচে যাওয়া সন্তান। এবং এজিস্থাস দীর্ঘদিন ধরে প্রতিশোধ নিতে চাচ্ছিল, কিন্তু এট্রিউস যেহেতু অলরেডি মারা গিয়েছিল, এট্রিউসের প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ ছিল না। তাই এজিস্থাস সিদ্ধান্ত গ্রহণ করে যে এট্রিউসের বেঁচে যাওয়া সন্তান আগামেমননের উপর সে প্রতিশোধ গ্রহণ করবে, এবং আগামেমননের উপর প্রতিশোধ গ্রহণ করার জন্য তখন ক্লাইটেমেনেস্ট্রার সাথে সে সম্পর্ক স্থাপন করে, এবং ক্লাইটেমেনেস্ট্রা এবং এজিস্থাস দুজনে সম্মিলিতভাবে, দুজনেরই আগামেমননের উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য, কিন্তু দুজনের উদ্দেশ্য একই হলেও কারণ ভিন্ন ছিল। কিন্তু কারণ ভিন্ন হলেও যেহেতু উদ্দেশ্য একই, এই জন্য তাদের মধ্যে জোট বাঁধতে খুব সহজ হয়েছিল, এবং তারা একতাবদ্ধ হয়ে এই প্রচেষ্টা চালিয়েছিল। এবং ক্লাইটেমেনেস্ট্রা মনে করেছিল যে আসলে একজন পুরুষ সহকর্মীর প্রয়োজন আছে, যার মাধ্যমে এই প্রতিশোধ দিতে সুবিধা। পরবর্তীকালে যখন আগামেমনন ফিরে আসলো, ক্লাইটেমেনেস্ট্রা আগামেমননকে অভিনন্দন জানাতে হাজির হলো, এবং আগামেমননকে অভিনন্দন জানাতে যে সে দেখছে যে ক্লাইটেমেনেস্ট্রা দেখতে পেল যে আগামেমননের সাথে ক্যাসেল গ্রাম, ট্রয় নগরীর যে রাজকুমারী এবং প্রায়ামের কন্যা, প্যারিসের বোন, তাকে আগামেমনন নিয়ে এসেছে। এবং পরবর্তীকালে ক্লাইটেমেনেস্ট্রা আগামেমননকে অভিনন্দন জানানোর পাশাপাশি আগামেমননের জন্য রেড কার্পেট রিসিপশন, যেখান থেকে আমাদের যে এখন আমরা বলি বিভিন্ন সময় যে লাল গালিচা সম্বর্ধনা, এখন কিন্তু বড় কোনো অতিথি আসলে লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু আগামেমনন নাটকের মধ্যে আমরা এই রেড কার্পেট রিসিপশন বা লাল গালিচা সম্বর্ধনার বিষয়টা দেখতে পাই। তো লাল গালিচা সম্বর্ধনা বিষয়টা আসলে প্রাচীন পৌরাণিক কাহিনীতে প্রচলিত ছিল যে এটা শুধু দেবদেবীরাই প্রাপ্য হবে, কোনো মানুষ এটা গ্রহণ করবে না। কিন্তু আগামেমননও সেটা জানতো, এবং আগামেমনন এই লাল গালিচার উপর দিয়ে হাঁটতে অস্বীকৃতি জানালে ক্লাইটেমেনেস্ট্রা তাকে বললো যে আসলে তুমি তো সাধারণ মানুষ নয়, কারণ এবং তোমার পূর্বে কেউ ট্রয় নগরীর মতো এরকম বিজয় অর্জন করেনি। এভাবে কিন্তু সে তোষামত করেছিল আগামেমননকে, এবং আগামেমনন তার স্ত্রী তোষামতে তুষ্ট হয়ে পরবর্তীতে এই লাল গালিচার উপর দিয়ে সে কিন্তু হাঁটতে রাজি হয়েছিল। এবং ক্লাইটেমেনেস্ট্রার এই উদ্দেশ্যটার মূল কারণ ছিল যে এই লাল গালিচার উপর দিয়ে আগামেমননকে হাঁটানোর মূল উদ্দেশ্যটা এটাই ছিল যে যাতে দেবদেবীরা কোনোভাবেই যেন
আগামেমননের উপর যে স্বর্গীয় যে রক্ষা যেটাকে আমরা ডিভাইন প্রোটেকশন বলি, সেটি যেন না গ্রহণ করে এবং যাতে আগামেমননের উপর প্রতিশোধ নিতে কোনো অসুবিধা না হয়। এবং পরবর্তীকালে যখন আগামেমনন এবং ক্লাইটেমেনেস্ট্রা যখন এই লাল গালিচার উপর দিয়ে হাঁটলো, তখন কিন্তু আলটিমেটলি দেবদেবীরা রুষ্ট হলো এবং আগামেমননের উপরে যে ডিভাইন প্রোটেকশন সেটি কিন্তু তারা উদ্ধার করে নিল। পরবর্তীতে কালে আগামেমনন এবং ক্যাসেন্ড্রা তারা কিন্তু প্রাসাদের ভিতরে প্রবেশ করলো। ক্যাসেন্ড্রার একটি দৈব ক্ষমতা ছিল, সেটি হচ্ছে ক্যাসেন্ড্রা ভবিষ্যৎ দেখতে পেত, এটা অ্যাপোলো তাকে দিয়েছিল। পরবর্তীকালে অ্যাপোলো আবার ক্যাসেন্ড্রার উপর রুষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যাপারটি এরকম দাঁড়িয়েছিল যে ক্যাসেন্ড্রা কোনো ভবিষ্যৎবাণী করলে সেটি আসলে আর কেউ বিশ্বাস করতো না। ক্যাসেন্ড্রা কিন্তু বুঝতে পারছিল যে তার সামনে কিন্তু বিপদ আছে এবং আগামেমননের বিপদ আছে এবং তাদেরকে হত্যা করে ফেলা হবে, সেটি কিন্তু সে আগামেমননকে জানিয়েছিল। কিন্তু আগামেমনন কিন্তু ক্যাসেন্ড্রার এই কথা বিশ্বাস করেনি। পরবর্তীকালে যখন তারা প্রাসাদের মধ্যে প্রবেশ করলো, একটি ঘরের মধ্যে প্রবেশ করলো, এবং তখন প্রাসাদের এই ঘরের মধ্যে প্রবেশ করার পরে অ্যাজিস্থাস সেখানে অপেক্ষমান ছিল এবং অ্যাজিস্থাস এবং ক্লাইটেমেনেস্ট্রা তারা যৌথভাবে আগামেমনন এবং ক্যাসেন্ড্রাকে কিন্তু হত্যা করেছিল। এবং আগামেমনন এবং ক্যাসেন্ড্রাকে হত্যা করার পরে এদিকে যে কোরাস যেটাকে বলা হয়, প্রত্যেকটা নাটকে, গ্রিক নাটকে অথবা রোমান নাটকে আমরা কোরাসের উপস্থিতি পাই। এবং এই কোরাসের ভূমিকাটা হচ্ছে যে কোরাস বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় তারা ভূমিকা রাখতো। কোরাস আগের কাহিনী বলতো, বিভিন্ন কাহিনীর মধ্যে যোগসূত্র স্থাপন করতো, সামনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এমন বিষয়ে অনেক সময় আভাস দিত। এবং কোরাস সাধারণত ওই নগরীর যারা বয়স্ক যারা থাকতো তাদের নিয়ে, বয়স্ক নাগরিকদের নিয়ে গঠিত হতো। এবং এই কোরাসটা তারা উপস্থিত ছিল সেখানে। এবং এই কোরাস কিন্তু যখন রাজপ্রাসাদের দরজা উন্মুক্ত হলো, আগে থেকে তারা বিভিন্ন আর্তনাদ চিৎকার শুনতে পাচ্ছিল, কিন্তু যখন রাজপ্রাসাদের দরজা উন্মুক্ত হলো তখন তারা দেখতে পেল যে আগামেমনন এবং ক্যাসেন্ড্রাকে হত্যা করা হয়েছে। এবং ক্লাইটেমেনেস্ট্রা সেটি কিন্তু প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছিল। এবং এখানে আমরা যেটা দেখতে পাই যে আগামেমননের অবশ্যই একটি অপরাধ ছিল, কারণ আগামেমনন তার সন্তানকে বলিদান করেছিল এবং এছাড়াও তার উত্তরাধিকার সূত্রে তার অপরাধ পূর্বপুরুষদের কাছ থেকে ছিল, যেটাকে আমরা হেরিডিটারি গিল বলি। কিন্তু ক্যাসেন্ড্রার কিন্তু আসলে কোনো অপরাধ ছিল না। ক্যাসেন্ড্রা কিন্তু এখানে বলিদান হয়েছে, ক্যাসেন্ড্রা যেটাকে আমরা বলি ইংরেজিতে এসকেপ কোর। এবং ক্যাসেন্ড্রা কে আমরা ইনোসেন্ট ভিকটিম বলতে পারি এবং তার কোনো অপরাধ ছাড়াই কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। এবং এই যে ভয়াবহ যে কিলিং, এবং এই কিলিং এর মধ্যে দিয়ে কিন্তু অ্যাজিস্থাস এবং ক্লাইটেমেনেস্ট্রা দুজনেই তাদের যে প্রতিশোধ কামনা, সে প্রতিশোধ কামনা চরিতার্থ করতে পেরেছিল, যদিও দুজনের উদ্দেশ্য ভিন্ন ছিল। এবং ক্যাসেন্ড্রা এবং আগামেমননের হত্যার মধ্য দিয়েই আমরা দেখতে পাই যে আগামেমনন নাটকের পরিসমাপ্তি ঘটে। যদি আগামেমনন নাটকটা বুঝতে গেলে যতটুকু এখানে ঘটনা আছে তার চেয়ে আগের এবং পরের ঘটনাগুলোই জেনে কিন্তু এটি আমাদের আসলে ভালোভাবে উপলব্ধি করতে হবে। সেই জন্য গ্রিক মিথোলজির শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি অবশ্য আমার এই লেকচারের মধ্যে দিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি হেরিডিটারি গিল সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমি ধারণা দিয়েছি। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে পরবর্তীকালে অরিস্টিস আগামেমননের সন্তান, এবং সেই কিন্তু পরবর্তীকালে এই যে অভিশপ্ত পরিবারের যে অভিশাপ থেকে পাপ মোচন করে, অরিস্টিসের সাথে এজিস্থাসের একটা সমঝোতা তৈরি হয় এবং ইফিজেনিয়াকেও কিন্তু পরবর্তীতে উদ্ধার করা হয়। এবং এগুলো কিন্তু আসলে আমরা আগামেমনন নাটকের পরবর্তীকালে বিভিন্ন ইফিজেনিয়া নাটকে আমরা দেখতে পাই এবং প্রাচীন গ্রিক মিথোলজিতে আমরা সেটি দেখতে পাই। এবং আমরা এর মাধ্যমে আমরা দেখতে পাই যে আসলে যে একটি প্রাচীন যে গ্রিভেন্স ট্র্যাজেডি, এবং যে ট্র্যাজেডির মধ্যে আসলে প্রতিশোধ পরায়ণতা, যেটা পরবর্তীকালে আমরা আরো পরবর্তীকালে শেক্সপিয়ারের বিভিন্ন রিভেঞ্জ ট্র্যাজেডি অথবা টমাস কিডের রিভেঞ্জ ট্র্যাজেডি অথবা জন ওয়েস্টারের রিভেঞ্জ ট্র্যাজেডি আমরা দেখতে পাই। কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডির সূত্রপাতটা কিন্তু হয়েছিল প্রাচীন গ্রিসে। এই আগামেমনন এবং আরো অনেক নাটক আমরা আলোচনা করবো, যে নাটকগুলোর মধ্য দিয়ে এই প্রাচীন গ্রিসের যে রিভেঞ্জ ট্র্যাজেডি অথবা রোমের যে রিভেঞ্জ ট্র্যাজেডি, আমরা যদি এই ফেড্রা অথবা হিপোলিটাস অথবা আমরা মিডিয়া যে নাটকগুলো, এই নাটকগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আসলে এক একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। এবং আমরা এই রিভেঞ্জ ট্র্যাজেডিগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা আসলে তৎকালীন যে সমকালীন সময়ের যে জীবনযাত্রা এবং তাদের বিশেষ করে উচ্চ বংশের মানুষদের মধ্যে যে ধরনের পরিস্থিতি বিরাজমান ছিল অথবা রাজপ্রাসাদের মধ্যে যে ধরনের অবস্থা বিরাজমান ছিল সেটি সম্পর্কে কিন্তু একটি ধারণা আমরা পেতে পারি। তো আমি আশা করি যে আমার এই সংক্ষিপ্ত লেকচারটির মধ্যে দিয়ে তোমরা আগামেমনন নাটকের যে কাহিনী, সে কাহিনী তোমরা জানতে পারছো এবং এই নাটকের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে এবং সেই চরিত্রগুলো সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে চরিত্রগুলো প্রধানতম চরিত্রই হচ্ছে ক্লাইটেমেনেস্ট্রা, তাকে আমরা প্রোটাগনিস্ট বলতে পারি। এছাড়া আগামেমনন আছে, অ্যাজিস্থাস যে প্যারামার অফ ক্লাইটেমেনেস্ট্রা, তার ভূমিকা আছে, ওয়াচম্যানেরও ভূমিকা এখানে আমরা দেখতে পাই। আর এখানকার তিনটা বিষয় তোমরা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে। একটি হচ্ছে থিম অফ হোম কামিং, আগামেমননের যে বাড়ি আসার যে ঘটনা, সেই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এখানে। 2 নম্বর হচ্ছে রেড কার্পেট রিসেপশন, যেটাকে আমরা লাল গালিচা সম্বর্ধনা বলি, সেটি খুব গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর হচ্ছে এখানে যেটি হলো যে হেরিডিটারি গিল, যেটি আমি
এই ট্যান্টালাস থেকে শুরু করে আগামেমনন পর্যন্ত তোমাদের সামনে আমি আলোচনা করছি। তোমরা নামগুলো মনে রাখতে পারো যে ট্যান্টালাস হচ্ছে প্রথম, ট্যান্টালাসের ছেলে হচ্ছে পেলপস, পেলপসের ছেলে হচ্ছে অ্যাক্টুস, অ্যাক্টুসের ছেলে হচ্ছে আগামেমনন, এবং আগামেমননের ছেলে হচ্ছে অরিস্টিস। এটি হচ্ছে সেই কার্স ফ্যামিলি অফ আর্গাসের যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে অপরাধগুলো, সেই অপরাধগুলো মোচন হয়েছিল অরিস্টিসের মধ্যে দিয়ে। তো আমি মনে করি যে এর মাধ্যমে তোমরা আসলে কিছুটা ধারণা পেয়েছো। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের এই লেকচার শুনতে।